আজকে আমরা আলোচনা করব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পুঁই মাচা গল্পটি নিয়ে। এখানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রিন্টিং মিস্টেকের জন্য হয়ে গেছে। তো গল্পের নাম হলো পুঁই মাচা এবং লেখক হলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। গল্পের শুরুতে আমরা দেখতে পাই সহায় হরি চাটুর্যে উঠানে পা দিয়েই তার স্ত্রীকে বলিলেন, একটা বড় বাটি কি ঘটি যা হয় কিছু দাও তো, তারক্ষুরও গাছ কেটেছে একটু ভালো রস আনি। তাহলে গল্পের শুরু কোন চরিত্র দিয়ে হচ্ছে? সহায় হরি চাটুর্যে। তিনি তার স্ত্রীর কাছে কি চাইছেন? একটি বাটি বা ঘটি। কেন চাইছেন? তারক্ষুরও গাছ কেটেছে, তার গাছ থেকে রস আনবেন বলে। স্ত্রী অন্নপূর্ণা খড়ের রান্নাঘরে দাওয়ায় বসিয়া শীতকালে সকালবেলা নারিকেল তেলের বোতলে ঝাঁটার কাঠি পুড়িয়া 2 আঙুলের সাহায্যে ঝাঁটার কাঠিলগ্ন জমানো তেলটুকু সংগ্রহ করিয়া চুলে মাখাইতেছিলেন। স্বামীকে দেখিয়া তাড়াতাড়ি গায়ের কাপড় একটু টানিয়া নিলেন, কিন্তু বাটি কি ঘটি বাহির করিয়া দেবার জন্য বিন্দুমাত্র আগ্রহ তো দেখাইলেনই না, এমনকি বিশেষ কোনো কথাও বলিলেন না। এখানে আমরা বুঝতে পারি যে সহায় হরি চাটুর্যের স্ত্রীর নাম হলো অন্নপূর্ণা। যখন গল্পটি লেখা হচ্ছে তখন কী কাল ছিল? শীতকাল। তো শীতকালে অন্নপূর্ণা কী করছেন? নারকেল তেল সাধারণত আমরা জানি যে শীতকালে জমে যায়। তো শীতকালে নারকেল তেল জমে গেছে, অন্নপূর্ণা ঝাঁটার কাঠি করে নারকেল তেল বের করছেন। কেন? তিনি চুলে লাগাবেন। তার স্বামীকে দেখে তিনি গায়ের কাপড়টি তুলে নিয়েছিলেন, কিন্তু তার স্বামী যে ঘটি বা বাটি চেয়েছিল সেটি কিন্তু তিনি বের করে দেননি। সহায় হরি অগ্রবর্তী হইয়া বলিলেন, কি হয়েছে, বসে রইলে যে? সহায় হরি অগ্রবর্তী হইয়া অর্থাৎ আগিয়ে এসে বললেন তার স্ত্রী অন্নপূর্ণাকে যে কি হলো, বসে রইলে যে, দাও না একটা ঘটি। তিনি বললেন যে দাও না একটি ঘটি। খেন্তি টেন্তি সব কোথায় গেল এরা? খেন্তি হচ্ছে সহায় হরি এবং অন্নপূর্ণার বড় মেয়ে। তুমি তেল মেখে বুঝি ছোবে না? সহায় হরি মনে করছেন যে অন্নপূর্ণা হয়তো মাথায় তেল দিয়েছে, তাই তিনি বাটি বা ঘটি ছোবে না। অন্নপূর্ণা তেলের বোতলটি সরাইয়া স্বামীর দিকে খানিকক্ষণ চাহিয়া রহিলেন। অন্নপূর্ণা তেলের বোতলটি সরিয়ে স্বামীর দিকে একটু চেয়ে থাকলেন। পরে আবার শান্ত সুরে জিজ্ঞাসা করিলেন, তুমি মনে মনে কি ঠাউরেছে বলতে পারো? তারপর অন্নপূর্ণা অতি শান্ত সুরে বললেন, তুমি মনে মনে কি ঠাউরেছ বলতে পারো? অন্নপূর্ণা পূর্বাপেক্ষাও স্ত্রীর অতিরিক্ত রকমের শান্ত সুরে সহায় হরি মনে ভীতি সঞ্চার হইল। ইহা যে ঝড়ের অপবহিত পূর্বের আকাশের স্থির ভাব মাত্র, তাহা বুঝিয়া তিনি মরিয়া হইয়া ঝড়ের প্রতীক্ষায় রহিলেন। আমরা সবাই জানি কোনো স্ত্রী বা আমাদের বাড়ির মা কাকিমাদের দেখে থাকবো, তাদের মনে যখন রাগ সঞ্চার হয় তারা কিন্তু প্রথমে শান্ত সুরে থাকে, তারপর পুরো রাগটি ঠিক বোমের আকারে বা আগ্নেয়গিরির মতো কিন্তু বাস্ট হয়। ঠিক একইভাবে এখানেও অন্নপূর্ণা প্রথমে চুপ করে সমস্ত কথাটুকু সহ্য করলেন। তারপর কিন্তু তার স্বামী ভয় পাচ্ছে যে কখন সে ঝগড়ার রূপ ধারণ করে। একটু আমতা আমতা করিয়া কহিলেন, কেন, আবার কি? তখন তার বর সহায় একটু আমতা আমতা করে বললেন, কি আবার কি? অন্নপূর্ণা পূর্বাপেক্ষাও শান্ত সুরে বললেন, দেখো, রঙ্গ করো না বলছি, ন্যাকামি করতে হয় অন্য সময় করো। তুমি কিছু জানো না কি খোঁজ রাখো না? অত বড় মেয়ে যার ঘরে, সে মাছ ধরে আর রস খেয়ে দিন কাটায় কী করে তা বলতে পারো? গায়ে কি গুজব রটেছে জানো? এখানে অন্নপূর্ণা বলতে চাইছে যে তার খেন্তি, সে অনেক বড় হয়ে গেছে, তার বিয়ে শাদী দিতে হবে, কিন্তু তার বাবার কোনো ভাবনা নেই, তার বাবা শুধুমাত্র মাছ ধরে এবং রস খেয়ে দিন কাটায়। সহায় হরি আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিলেন, কেন, কি গুজব? সহায় হরি তখন আশ্চর্য হয়ে গেলেন এবং বললেন যে কি গুজব রটেছে গ্রামে? কি গুজব? জিজ্ঞাসা করো গিয়ে চৌধুরীদের বাড়ি। তার বউ অন্নপূর্ণা বলছে, কি গুজব সেটা তুমি চৌধুরীদের বাড়ি গিয়ে জিজ্ঞাসা করো। কেবল বাগদি দুলেপাড়া ঘুরে ঘুরে জন্ম কাটালে ভদ্রলোকের গায়ে বাস করা যায় না, সমাজে থাকতে হলে সেই রকম মেনে চলতে হয়। সহায় হরি বিস্মিত হইয়া কি বলিতে যাইতেছিলেন, সহায় হরি অবাক হয়ে কি বলতে যাইতেছিলেন। অন্নপূর্ণা পূর্ববৎ সুরেই পুনর্বার বলিয়া উঠিলেন, একঘরে করবে গো, তোমাকে একঘরে করবে। কাল চৌধুরীদের চণ্ডীমণ্ডপে এসব কথা হয়েছে। অন্নপূর্ণা বলছে যে তোমাকে একঘরে করবে, কালকে চৌধুরীদের চণ্ডীমণ্ডপে এসব কথা হয়েছে। আমাদের হাতে ছোঁয়া জল আর কেউ খাবে না। আশীর্বাদ হয়েও মেয়ে বিয়ে হলো না, ও নাকি উৎসর্গ করা মেয়ে গায়ের কোনো কাজে তোমাকে আর কেউ বলবে না। যাও, ভালোই হয়েছে তোমার, এখন গিয়ে দুলে বাড়ি বাগদি বাড়ি উঠে বসে দিন কাটাও।
অন্নপূর্ণা এবং সহায় হরির পরিবারকে একঘরে করবে কেন? কেননা তাদের বড় মেয়ে খেন্তির আশীর্বাদ হয়েও বিয়ে হয়নি, এবং হিন্দু ধর্মশাস্ত্রে নাকি মানা হয় যে আশীর্বাদ হওয়ার পরেও বিয়ে না হলে সেই মেয়ে হয় উৎসর্গ করা মেয়ে। সহায় হরি তাচ্ছিল্যের ভাব প্রকাশ করিয়া বলিলেন, এই আমি বলি না কি জানি কি ব্যাপার, একঘরে সবাই একঘরে করেছে, এবার বাকি আছে কালীময় ঠাকুর। বলছে যে সবাই তোমাকে একঘরে করেছে, শুধুমাত্র বাকি আছে কে? কালীময় ঠাকুর। অন্নপূর্ণা তেলে বেগুনে জ্বলিয়ে উঠলেন, কেন তোমাকে একঘরে করতে বেশি কিছু লাগে নাকি? তুমি কি সমাজের মাথা না একজন মাতব্বর লোক? চাল নেই, চুলো নেই, একটা করার মুরদ নেই, চৌধুরীরা তোমায় একঘরে করবে না তো আর এমন কঠিন কি? আর সত্যিই তো, এদিকে ধারী মেয়ে হয়ে উঠল। হঠাৎ স্বর্ণামাইয়া বলিলেন, হলো যে 15 বছরের,